ওকে, তো আমরা যেহেতু গতদিন বেসিক কিছু জানছিলাম যে আউটকাম গুলো কি হইতে পারে, আজকে মূলত ওয়ার্ডটা শুরু করব। মাইক্রোসফট ওয়ার্ড দেখার জন্য আমি এখানে একটা ফাইল ক্রিয়েট করে নিচ্ছি। ওকে, আমি একটা ফোল্ডার তৈরি করলাম। আচ্ছা আচ্ছা, এখানে একটা ওয়ার্ড ফাইল তৈরি করব। এখন ওয়ার্ড ফাইল তৈরি করার জন্য আমাদের একটা সফটওয়্যার প্যাক ইনস্টল থাকতে হবে। ওকে, আমরা যদি মাইক্রোসফট অফিসের ফুল সফটওয়্যার প্যাকটা ইনস্টল করে ফেলি, তাহলে আমাদের এখানে আর ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টের জন্য আলাদা আলাদা সফটওয়্যার ইনস্টল করতে হবে না। ওকে, এটার জন্য আমরা যে কোনো ভার্সন ব্যবহার করতে পারি। আমরা জানি আমরা ভার্সন এখানে ব্যবহার করব 2016 বা তার পরের যে কোনো ভার্সন। ওকে, বা 19 ব্যবহার করতে পারি। মাইক্রোসফট অফিসের আমরা 2016 অথবা পরের কোনো ভার্সন ব্যবহার করব সাধারণত। আমি যদি এমএস অফিস লিখি, তাহলে এখানে অনেক ভার্সন পাবো, যেখান থেকে আমরা আমাদের প্রয়োজনীয় ভার্সন এখান থেকে ডাউনলোড করতে পারি, অথবা মেসেঞ্জার গ্রুপ থেকে ড্রাইভ লিংক নিয়ে সেখানেও আমরা চাইলে ডাউনলোড করে অ্যাড করে নিতে পারি। ওকে, আচ্ছা যাই হোক, তো আমরা মনে করি ইনস্টল করেছি ওয়ার্ড ফাইল বা অফিস, মাইক্রোসফট অফিস, তাহলে আমরা ওয়ার্ড ফাইল পাবো। ওয়ার্ড ফাইলের জন্য আমরা এখানে এসে যদি সার্চ করি, ওয়ার্ড লিখে যদি সার্চ করি, তাহলে ওয়ার্ডের কত ভার্সন ইনস্টল করা আছে সেইটা সহ আমরা ওয়ার্ড ফাইলটা দেখতে পাচ্ছি। এখানে ক্লিক করে আমরা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিতে পারি। আর যদি রাইট সাইডে লক্ষ্য করে দেখতে পাচ্ছি অনেকগুলো ফিচার শো করছে, হ্যাঁ, টেমপ্লেট শো করছে। এই টেমপ্লেট গুলো যত ভার্সন লেটেস্ট হবে, যত লেটেস্ট ভার্সন ব্যবহার করব, টেমপ্লেট গুলো বেশি পাবো। এটা হচ্ছে আমাদের বড় একটা কারণ। সো অনেক কিছু টেমপ্লেট আমাদের আছে এখানে, যেগুলো খুব বেশি প্রয়োজন হয়ে যায়। আর এই টেমপ্লেট গুলো ডিজাইন করতে আমাদের বেশ সময় লাগে। সেক্ষেত্রে কিছু টেমপ্লেট আমরা হয়তো এখান থেকে ক্লিক করে হয়তো ডাউনলোড করে নিয়ে ব্যবহার করতে পারি। ওকে, আচ্ছা যাই হোক, এছাড়া আমরা সার্চ করে নিতে পারি যে টেমপ্লেট লাগবে। যেমন হয়তো আমি রেজুমি বা সিভি তৈরির যে টেমপ্লেট গুলো আছে সেগুলোতে ক্লিক করলাম, দেখতে পাচ্ছি সিভির যে স্টাইল গুলো থাকে সেগুলো এখানে দেখতে পাচ্ছি। ওকে, আচ্ছা যাই হোক, আমরা এই টেমপ্লেট গুলো ব্যবহার করতে পারি। যদি লেটেস্ট ভার্সন হয় তাহলে বেশি টেমপ্লেট পাবো। এরপর ব্ল্যাঙ্ক ডকুমেন্ট থেকে আমরা ওয়ার্ড ফাইল ক্রিয়েট করতে পারি, অথবা আমরা চাইলে ওয়ার্ড ফাইলটা এখান থেকে যে ফোল্ডারের মাঝে তৈরি করব সেখানে রাইট ক্লিক করব। ওকে, রাইট ক্লিক করে নিউ আসবো, নিউ থেকে টেক্সট, সরি, এখানে আমার মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট একটা অপশন দেখতে পাচ্ছি, এখানে একটা ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাবো মাইক্রোসফট ওয়ার্ড ফাইল তৈরি হয়েছে। এখন চাইলে আমরা এখানে নাম লিখতে পারি। এখন যেহেতু আমি সাইডে ক্লিক করেছি, আবার নতুন করে এর নাম লেখার জন্য রাইট ক্লিক করব, যেখান থেকে রিনেমে আসবো। রিনেম থেকে আমরা আবারও এখানে রিনেম অপশন পাচ্ছি, যেখান থেকে আমরা একটা হয়তো ওয়ার্ড ফাইল নাম সেট করতে পারি। আমি লিখছি সেকেন্ড ক্লাস, ফের এন্টার প্রেস করতে পারি বা সাইডে ক্লিক করতে পারি, তাহলে নেমটা সেট হয়ে যাবে। ওকে, আচ্ছা, এবার আমি এটাকে ওপেন করছি, ডাবল ক্লিক করে ওপেন করলাম। আচ্ছা, এইটা যদি লক্ষ্য করি, এখানে নেম শো করছে সেকেন্ড ক্লাস, আমরা যে নামটা দিয়েছি। ওকে, আমাদের ডকুমেন্টের নাম শো করছে সেকেন্ড ক্লাস। আবার যেটা আমরা এখান থেকে সার্চ বার থেকে ওপেন করেছিলাম সেইটা যদি একটু দেখি, সার্চ বারে আসলাম, এখান থেকে ওয়ার্ড, দেন ব্ল্যাঙ্ক ডকুমেন্ট, এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি ডকুমেন্ট 1, ডকুমেন্ট 2 এভাবে নামগুলো আসছে। তার মানে হচ্ছে আমরা যদি এখানে লক্ষ্য করি যে ডকুমেন্ট 1, 2, 3, 4 যখন এগুলো থাকবে, তখন আমরা সহজে বুঝে নিতে পারি যে এইটা হয়তোবা আমাদের সেভ করা হয় না, সেভ করা ফাইল না। ওকে, আর যে যে ফাইলগুলোর এখানে নামগুলো শো করবে, আমরা যে নাম দিই কাস্টম নেমগুলো, সেগুলো শো করে, তখন আমরা হয়তো বুঝে নিতে পারি যে এই নামগুলো হয়তোবা আগে যেহেতু দেয়া আছে, তাহলে হয়তোবা সেভ করে রাখা। ওকে, অবশ্যই সেভ করে রাখা হয়ে থাকে। সো এটা বোঝার একটা সহজ উপায়। এরপর আমরা ওয়ার্ড ফাইল ওপেন করলে এমন একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি, যেখানে একটা ব্ল্যাঙ্ক পেজ শো করছে, মাঝে একটা সাদা পেজ শো করছে। আমরা মূলত এই পেজের মাঝে ডিজাইন বা লেখালেখির যত কাজ, আমরা কন্টেন্ট রাইটিং বা এই ধরনের কাজগুলো সব এই পেজের মাঝে করব। তার আগে সবার উপরের দিকে বামে, যদি উপরের দিকে লেফট টপে যদি লক্ষ্য করি, তাহলে দেখতে পাচ্ছি আমরা কিছু আইকন দেখতে পাবো। এখানে কিছু আইকন দেখতে পাবো। এগুলো কি কাজ করে, আমরা প্রথমটা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি সেভ, এক ক্লিকেই সেভ করতে পারছি। তারপরে পরের আইকনটা ডিসেবল, আমি বোঝার জন্য এখানে কিছু লিখলাম, দেখতে পাচ্ছি আমি ব্যাকে আসবো। হ্যাঁ, আমি লেখা থেকে প্রথম অবস্থায় ব্ল্যাঙ্ক ছিল, ওই অবস্থায় আসতে চাইলে এখানে যদি আমি ক্লিক করি, তাহলে দেখতে পাবো আগের অবস্থায় ফিরে আসে।
ওকে, মানে আন্ডু হওয়ার যে কাজটা কন্ট্রোল জেড প্রেস করে হয়, সেম কাজটা এখানে হচ্ছে। আবারও আমি যেগুলো লিখেছি সেগুলো ফিরে নিয়ে আসতে চাইলে আমি আবারও রেডোতে ক্লিক করব। তো রেডোতে জাস্ট ক্লিক করলাম, করে আবারও লেখাগুলো ফিরে নিয়ে আসলাম। ওকে, আচ্ছা, তো এগুলো হচ্ছে আমার লেখা নিয়ে আসতে এবং লেখাগুলো আগের অবস্থায় যাওয়া, অর্থাৎ আনডু রেডো এর কাজ। তো এগুলোর পাশাপাশি আমরা চাইলে আরো কিছু শর্টকাট, যেগুলো আমরা হয়তো সব থেকে বেশি ব্যবহার করি, সেগুলো সাধারণত এখানে রেখে দিতে পারি। ওকে, সেগুলো যেহেতু রেখে দিতে পারি, সো আমাদের সুবিধা হচ্ছে এখানে যেগুলো বেশি প্রয়োজন হবে সেগুলো অ্যাড করবো। যেমন অ্যাড করার জন্য আমরা আসবো এখান থেকে, আমরা কুইক অ্যাক্সেস টুলবার যে অপশনটা দেখতে পাচ্ছি, এই ড্রপ ডাউনে আসবো। ড্রপ ডাউনে আসার পর আমরা দেখতে পাবো যে এখানে একটা বেশ অপশন শো করছে, যেখান থেকে আমরা চাইলে যে কোনো একটা সিলেক্ট করতে পারি। ওকে, আমি বোঝার জন্য মনে করি যে এক ক্লিকে প্রিন্ট করলে কেমন দেখাবে এটা রাখতে চাচ্ছি। সো এখানে প্রিন্ট প্রিভিউ এ ক্লিক করলাম, তাহলে প্রিন্ট প্রিভিউ এর আইকন শো করছে। একটা ক্লিক করলাম, দেখতে পাচ্ছি আমার এখানে প্রিন্ট প্রিভিউ চলে আসছে। ওকে, যেখান থেকে আমি খুব সহজেই দেখে নিতে পারছি প্রিন্ট করলে আমার এটা কেমন শো করবে। আচ্ছা, এইটা সহজ রাখার জন্য আমরা এটা ব্যবহার করি। সো এই অংশটা বলছি কুইক অ্যাক্সেস টুলবার। যেহেতু এটা আমরা আহ, সহজে অ্যাক্সেস করার জন্য ব্যবহার করি, যার জন্য নামটা আমরা এইটা বলতে চাচ্ছি, বা এর নামটা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। আচ্ছা, তার নিচে যদি লক্ষ্য করে দেখতে পাচ্ছি ফাইল, কিছু ফাইল, হোম, ইনসার্ট টাইপের কিছু মেনু। তো এই ধরনের যে মেনুগুলো আছে, এই মেনু বারের নিচে প্রতিটি সাব মেনুতে যদি লক্ষ্য করি তাহলে কিছু টুল আছে। এগুলোকে অনেক টুল দেখতে পাচ্ছি, হয়তো কপি পেস্ট রিলেটেড যে টুল প্রয়োজন সেটাকে বলছি ক্লিপবোর্ড টুল গ্রুপ। এরপর ফন্ট বা টেক্সটকে মডিফাই করা বা স্টাইল করা বা বিভিন্ন রকম রাখা, কালার অ্যাপ্লাই করা, এইসব বিষয়গুলোকে আমরা বলছি ফন্ট টুল গ্রুপ। ওকে, এরপর প্যারাগ্রাফ রিলেটেড বা প্যারাগ্রাফ স্টাইল করা, অ্যালাইন করা, এই টাইপের যেগুলো এগুলোকে আমরা বলে থাকছি প্যারাগ্রাফ টুল গ্রুপ। এভাবে অনেক টুল গ্রুপ পাচ্ছি, আমাদের যেটা প্রয়োজন হয় সেটা আমরা চাইলে ব্যবহার করতে পারি। আচ্ছা, এরপর আমরা একইভাবে ইনসার্ট, ডিজাইন, লেআউট, অনেক অনেক এভাবে টুলগুলো দেখতে পাচ্ছি। আমরা হয়তো কাজের সময় এগুলো দেখবো। ওকে, আচ্ছা, এখন মূলত আমরা আরেকটি টপিকস দেখি। একটু যদি নিচে আসি তাহলে লক্ষ্য করলে দেখতে পাবো আমাদের একটা ব্ল্যাঙ্ক পেজের নিচে, বাম পাশে নিচে যদি লক্ষ্য করি দেখতে পাচ্ছি এখানে পেজ অন অফ অন, তার মানে এখানে টোটাল একটা পেজ আছে। আমি যদি ছোট করি, জুম আউট করলে দেখতে পাচ্ছি আসলে একটা পেজ আছে, হোয়াইট পেজ একটা। এবং এখন যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের এখানে একটা ওয়ার্ড আছে, আমি স্পেস দিয়ে আরেকটা কিছু লিখলাম, হজবর হলো, দেখতে পাচ্ছি এখানে দুইটা ওয়ার্ড শো করছে। টোটাল একটা পেজ আছে যেখানে টোটাল দুইটা ওয়ার্ড আছে এই পেজে। ওকে, আচ্ছা, এরপর যদি লক্ষ্য করি দেখতে পাচ্ছি রাইট সাইডে জুম ইন জুম আউট একটা অপশন। আমি এটাকে দেখি, জুম ইন জুম আউট একটা অপশন, যেটা আমরা চাইলে জুম ইন করে রাখতে পারি অথবা জুম আউট করে রাখতে পারি। ওকে, আমাদের প্রয়োজন অনুযায়ী এটা ব্যবহার করতে পারি। আচ্ছা, তারপর কিছু রিডিং মোড আছে। আমরা যদি শুধু পড়ার জন্য ব্যবহার করি, যখন আসলে ওয়ার্ড ফাইলটা রিভাইজড করব বা লেখার পর যখন আমরা রিভাইজ করি তখন সাধারণত এই রিড মোডে এসে কন্টেন্ট গুলো রিভাইজ করি। এটা এডিটেবল মোড না। যখন লিখতে চাই তখন প্রিন্ট লেআউটে আসি এবং ওয়েব ফরম্যাটে দেখার জন্য ওয়েব লেআউটে আসি। ওকে, আচ্ছা, তো আমি প্রিন্ট লেআউটে থাকলাম যাতে করে এডিট করতে পারবো। আচ্ছা, এরপর আমরা একটু হোমের এই কিছু অপশন দেখি। আমি চাচ্ছি এখানে কিছু লিখবো, সো ড্রাগ করে সিলেক্ট করার পর ব্যাক স্পেস দিয়ে আমি ডিলিট করলাম। ওকে, ডিলিট করার পর আমরা চাচ্ছি এখানে কিছু টেক্সট রাখবো। টেক্সটের জন্য আমি লিখছি বাংলাদেশ, এরকম কিছু লিখলাম, দেন এন্টার প্রেস করে নিচে আসলাম। আবারও আমি চাচ্ছি বাংলাদেশ রিলেটেড কিছু রাখবো, তাহলে আমরা গুগল থেকে যদি কপি করি সুবিধা হয়। সো আমি যে কোনো একটা ব্রাউজার ওপেন করে যদি আমরা গুগল থেকে সার্চ করে কোনো টেক্সট নিই, গুগলে আসছি, যেখানে বাংলাদেশ লিখে সার্চ করলাম। ওকে, ওকে, কপি করলাম,
এবার পেস্ট করার জন্য আমরা কন্ট্রোল ভি প্রেস করতে পারি অথবা রাইট ক্লিক করে পেস্ট, অথবা এখানে প্রথমে পেস্টের অপশন পাচ্ছি। হ্যাঁ, যেহেতু ড্রপ ডাউন আছে, যেগুলো আইকনের ড্রপ ডাউন থাকবে মানে যেগুলোতে ড্রপ ডাউন থাকবে সেগুলোতে আমাদের বুঝতে হবে একাধিক টুল আছে। ওকে, যেখানে আমরা ড্রপ ডাউন দেখবো সেখানে মনে করতে পারি এখানে একাধিক টুল আছে। ওকে, যেহেতু এখানে একাধিক টুল আছে তার মানে আমরা ড্রপ ডাউনে ক্লিক করলে এখানে টুলগুলো দেখতে পাবো। আচ্ছা, এর মাঝে আমরা চাচ্ছি যে প্রথম যে টুলটা আছে এটা দেখবো। তো আমি কপি করলাম যে টেক্সট, সেটা পেস্ট করার জন্য কিপ সোর্স ফরম্যাটিং মানে প্রথম টুল যেটা, এটাকে অ্যাপ্লাই করছি। আচ্ছা, এটা বোঝানোর একটা সহজ উপায় হচ্ছে আমি এগুলো কপি করি, এগুলোকে ড্র্যাগ করে সিলেক্ট করলাম, রাইট ক্লিক করে কপি অথবা কন্ট্রোল সি প্রেস করে কপি। ওকে, দেন এখান থেকে আমি কন্ট্রোল ভি প্রেস করে পেস্ট করব অথবা এখানে ড্রপ ডাউন থেকে প্রথম অপশন পেস্ট করলাম। পেস্ট করার সময় আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে এখানে আমার টেক্সট গুলো শো করছে। কিভাবে শো করছে? আমার যেখানে কপি করেছি যেখান থেকে সেখানে যেমন ছিল ঠিক তেমন স্টাইলে এখানে পেস্ট হচ্ছে। ওকে, আমি যদি লক্ষ্য করি এখানে এই টেক্সটটা বোল্ড ছিল, কালার ছিল ব্লু কালার, আবার এগুলো গ্রে কালার ছিল, এটা ব্লু কালার, আবার এইটা বোল্ড। আর আমরা যেখানে পেস্ট করেছি সেখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি সেকেন্ড স্টাইল ব্লু কালার, দেন গ্রে কালার অনেকটা, তারপর এইটা ব্ল্যাক বোল্ড করা। সো এইরকম সেম স্টাইল করা টেক্সট গুলো এখানে পেস্ট হয়েছে। এখানে কার্সর রাখলে লিঙ্ক শো করছে। এই আমরা যেখান থেকে কপি করেছি মানে সোর্স ফাইলে যা ছিল সেম রেখে যদি পেস্ট করি তাহলে পেস্টের প্রথম অপশন কি সোর্স ফরম্যাটিং ব্যবহার করতে। ওকে, আচ্ছা, এরপর আমরা যদি দ্বিতীয় একটা অপশন দেখি, একটু নিচে আসলাম, এখানে আমি পেস্টের তৃতীয় অপশন অ্যাপ্লাই করি, ড্রপ ডাউন থেকে মার্জ ফরম্যাটিং। মার্জ ফরম্যাটিংটা হচ্ছে পেস্টের মাঝামাঝি একটা অপশন, অর্থাৎ পেস্ট করার সময় আমরা যে স্টাইল নিচ্ছি, যে স্টাইলে টেক্সট গুলো নিচ্ছি সেই স্টাইলের টেক্সট এবং নর্মাল টেক্সটের মাঝামাঝি একটা ফরম্যাট। যেমন আমরা যদি এই লক্ষ্য করি, কম্পেয়ার করি, যে বাংলাদেশ উইকিপিডিয়া এইটা ছিল অনেক ফন্ট সাইজটা অনেক বড় ছিল, হ্যাঁ 15 ছিল, আর এটা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি 10.5। ওকে, মানে নর্মাল টেক্সটের কাছাকাছি চলে আসছে। তো আমরা এইভাবে টেক্সটগুলোকে নর্মাল টেক্সটের কাছাকাছি বা মাঝামাঝি একটা ফরম্যাটে নিয়ে আসতে পারি মার্জ ফরম্যাটিং এর মাধ্যমে। আচ্ছা, এখন আমি আরেকটু ইন্টারফেস করে নিচে এসে এখানে কিছু পেস্ট করতে চাচ্ছি, তাহলে কি করব? আবারও টেক্সটের অপশন থেকে এবার 3 নাম্বার অপশন, এটা হচ্ছে কিপ টেক্সট অন। এটা যদি পেস্ট করি তাহলে দেখতে পাচ্ছি শুধুমাত্র নর্মাল টেক্সট গুলো পেস্ট হয়েছে। এখানে এর আগে যে বাংলাদেশ লেখায় বেশি স্টাইল ছিল বা এই ধরনের যে বিষয়গুলো ছিল সেগুলো কিন্তু আর থাকছে না। ওকে, এখানে নর্মাল যে টেক্সট সেইটাই শুধু পেস্ট হয়েছে। ওকে, আচ্ছা, এখন যদি একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো আমরা একটু নিচে যদি আসি তাহলে আমাদের যে নর্মাল টেক্সট আছে আমরা এইভাবে পেস্ট করতে চাই, তাহলে আমরা শুধু টেক্সট পেস্টের জন্য একটু আগেও দেখলাম টেক্সটের অপশন থেকে কিপ টেক্সট অনলি ব্যবহার করতে হবে। আচ্ছা, আশা করছি বুঝতে পারছি। এখন আমরা এগুলোকে ডিলিট করে দিই, সবগুলোকে সিলেক্ট করলাম, ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম। এবার নর্মাল টেক্সটের জন্য আবার গুগলে এসে এই টেক্সটগুলোকে ড্র্যাগ করে সিলেক্ট করলাম, কন্ট্রোল সি অথবা রাইট ক্লিক করে কপি, এখানে এসে পেস্ট করব কন্ট্রোল ভি অথবা পেস্টের 3 নাম্বার অপশন ব্যবহার করি, তাহলে শুধুমাত্র টেক্সটটা পেস্ট হবে। ওকে, আমি এভাবে শুধু টেক্সটগুলো পেস্ট করছি। আচ্ছা, এটা মনে হয় আমি কাট করলাম, এখান থেকে কাট করলাম এবং এখানে পেস্ট করছি 3 নাম্বার অপশন। আচ্ছা, একইভাবে আমি চাইলে এই অংশ, যেহেতু এখন এটা নর্মাল পেস্ট, সো এখন এটাকে আমি কপি করতে পারি এবং এখানে রিপিট করতে পারি পেস্ট, তাহলে আর পেস্টের 3 নাম্বার অপশন লাগছে না, কারণ আমি এখন কপি করেছি এই নর্মাল টেক্সট। ওকে, আচ্ছা, বোঝার জন্য এখানে কিছু টেক্সট রেখে দিলাম। আচ্ছা, এবার আমি একটা প্যারা করি বোঝার সুবিধার্থে। ওকে, এখন যদি লক্ষ্য করি আমাদের এটা একটা মনে করি প্যারাগ্রাফ, যেখানে আমাদের যে প্যারাগ্রাফ নেম আছে এটা অনেক ছোট আকারে শো করছে। আমরা চাচ্ছি এই যে প্যারাগ্রাফ নেমটা আছে এটা একটু বড় হবে, তাহলে এই অংশকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর ইনক্রিজ ফন্ট সাইজ একটা অপশন পাচ্ছি, যেখানে ক্লিক করে
বড় করে নিতে হবে। ওকে, অথবা ছোট করতে চাইলে পাশে ডিক্রিজ ফন্ট সাইজ একটা অপশন আছে, সেখানে ক্লিক করে ছোট করে নিতে পারি। ওকে, ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে চাইলে এখান থেকে ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে পারি। এরপর আমরা চাচ্ছি যে হয়তো এখানে কালার অ্যাপ্লাই করবো, তাহলে অবশ্যই আমাদের মনে রাখতে হবে যতটুকুতে কালার অ্যাপ্লাই করছি বা যতটুকুতে স্টাইল করছি ততটুকু প্রথমে সিলেক্ট করতে হবে। আমি সিলেক্ট করলাম, দেন আমি যে কালারটা অ্যাপ্লাই করতে চাই ড্রপ ডাউন, ফন্ট কালারের ড্রপ ডাউন থেকে আমরা যে কালার অ্যাপ্লাই করতে চাই সেটা এখানে অ্যাপ্লাই করতে পারি। মনে করি আমি একটা লেটারে কালার অ্যাপ্লাই করবো, তাহলে একটা সিলেক্ট করবো। যদি আমি হয়তো 4টাকে কালার অ্যাপ্লাই করতে চাই তাহলে 4টাকে সিলেক্ট করবো। দেন এখানে ফন্ট কালার থেকে এসে আমরা ফন্টে একটা কালার অ্যাপ্লাই করবো। কালার অ্যাপ্লাই করলাম। এখন আমরা চাচ্ছি যে এই টেক্সটটা মাঝে আসবে বা রাইট সাইডে যাবে, বাংলাদেশটা রাইট সাইডে আসবে। তাহলে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করা হয়ে গেলে একটু অ্যালাইনমেন্ট পাবো, যেখান থেকে রাইটে ক্লিক করলে রাইট আসবে, অ্যালাইন রাইট কন্ট্রোল আর, দেন অ্যালাইন সেন্টারে ক্লিক করলে মাঝে আসবে। ওকে, অ্যালাইন সেন্টার কন্ট্রোল ই, আমি মাঝে রেখে দিলাম। আর লেফটে ক্লিক করলে বামে আসবে, আমি মাঝে রেখে দিলাম। ওকে, আচ্ছা, এরপর আমি চাচ্ছি এই যে টেক্সট গুলো আছে এগুলো বামে যেমন সমান, ডান পাশে মানে রাইট সাইডে সেম হবে। তাহলে এগুলোকে ড্র্যাগ করে আগে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম, দেন আমরা অ্যালাইন থেকে, অ্যালাইন যদি সেন্টার করে তাহলে মাঝ বরাবর, রাইট করলে রাইটে সমান কিন্তু লেফটে না। আমরা চাচ্ছি রাইট এবং লেফট দুইটাই সমান হবে, তাহলে জাস্টিফাই ব্যবহার করবো, কন্ট্রোল জে। তাহলে দেখতে পাচ্ছি আমাদের এখন প্যারাগ্রাফটা বা কন্টেন্টটা অনেক সুন্দরভাবে শো করছে, দুই পাশে জাস্টিফাই করছে। ওকে, আচ্ছা, আমরা কি বুঝতে পারছি বা কারো কোনো প্রশ্ন আছে? ওকে, এখানে আমরা হয়তো বেসিক কিছু দেখার চেষ্টা করলাম, ওয়ার্ডের যে বেসিক কিছু হয়তো কালার করা ফটো এবং টেক্সট গুলো একটু সৌন্দর্য বর্ধন করে। আমরা যে কন্টেন্টটা দেখবো সেটা অবশ্যই দেখতে সুন্দর হইতে হবে। আচ্ছা, যাই হোক, এবার আমরা এই টেক্সট গুলোর একটু মডিফিকেশন করবো, হ্যাঁ, আইপি স্টাইল করবো। যেমন আমরা চাচ্ছি কোনো একটা অংশ এর মানে গুরুত্বপূর্ণ। ওকে, এটা বোঝার জন্য আমি চাচ্ছি এই যে অংশটা আছে এইটা হচ্ছে একটু গুরুত্বপূর্ণ, সো এটাকে আমি একটু বাঁকানো স্টাইল, হ্যাঁ, বা কেউ কিছু বলেছে, হ্যাঁ, বা কারো উক্তি হইতে পারে, এমন কিছু হলে আমরা ইটালিক বা বাঁকানো স্টাইলে রাখি। তাহলে কি করব, প্রথমে এই অংশটাকে সিলেক্ট করব, আর ড্র্যাগ করে সিলেক্ট করলাম। দেন আমরা এখানে আই যে ইটালিক, কন্ট্রোল আই প্রেস করতে পারি, তাহলে এটা ইটালিক হবে। ওকে, ইটালিক করলাম। এরপর এই অংশটাকে আমরা চাচ্ছি যে অংশ আমরা ইটালিক করেছি ততটুকু অংশ হয়তো আমাদের বোল্ড হবে। ওকে, বোল্ড করার জন্য সিলেক্ট করার পর কন্ট্রোল বি প্রেস করবো, অথবা এখানে বি যে আইকন দেখতে পাচ্ছি এখানে জাস্ট একটা ক্লিক করব, তাহলে এই অংশটা আমাদের বোল্ড হয়ে যাবে। এরপর আমরা চাচ্ছি যে অংশটা বোল্ড করেছি তার নিচে আন্ডারলাইন থাকবে। যদি তার নিচে আন্ডারলাইন রাখতে চাই তাহলে এতটুকু অংশ সিলেক্ট করার পর কন্ট্রোল ইউ দেব, বা এখানে ড্রপ ডাউন থেকে আন্ডারলাইনে স্টাইল সিলেক্ট করতে পারবো, বা ইউতে প্রেস করে। ওকে, এখানে যদি স্টাইল চেঞ্জ করতে চাই স্টাইল চেঞ্জ করতে পারি, নিজেদের মতো স্টাইল সেট করতে পারি। আর যদি এই আন্ডারলাইনের কালার চেঞ্জ করতে চাই তাহলে নিচে আন্ডারলাইন কালার অপশন থেকে আমরা যে কোনো একটা কালারে আন্ডারলাইন নিতে পারি। ওকে, আচ্ছা, আমি চাচ্ছি যে ডিফল্ট কালারে থাকবে, সো আমি এখান থেকে আন্ডারলাইনের যে প্রথম অপশন এটাই সিলেক্ট করলাম। ওকে, এইভাবে আমরা আন্ডারলাইন দিতে পারছি কোনো টেক্সটের নিচে। আচ্ছা, এরপর আমি চাচ্ছি যতটুকু আমি আন্ডারলাইন করেছি ততটুকু গুরুত্বপূর্ণ হাইলাইট করবো। তাহলে কি করি, এতটুকু অংশ সিলেক্ট করার পর টেক্সট হাইলাইটার থেকে টেক্সট হাইলাইট কালারের ড্রপ ডাউন থেকে এখানে অনেক হাইলাইট কালার আছে, যেটা আমাদের ভালো লাগবে সেগুলোর একটা আমরা ব্যবহার করতে পারি। আমি এখান থেকে একটা কালার জাস্ট ইউজ করলাম। আচ্ছা, তো আমি জাস্ট এখানে কালার অ্যাপ্লাই করলাম। এরপর একটু নিচের দিকে আসি, এসে আমরা এভাবে সেম মডিফিকেশন করতে পারি আমি বোঝার জন্য। যেমন আরেকটা পেজ নিব, আমি মনে করি আমার কন্টেন্ট প্রথম কন্টেন্টটা এক পেজে লেখা শেষ, এক পেজ বা দুই পেজ, এখন আমার আরেকটা পেজ প্রয়োজন। তাহলে কি করব, আমি যদি পেজ নিতে চাই, হ্যাঁ, এক্সট্রা পেজ নিতে চাই, তাহলে কি করতে হয়, পেজ নেওয়ার জন্য আমরা ইনসার্টে যাব। ইনসার্ট থেকে ব্ল্যাঙ্ক পেজে যদি ক্লিক করি তাহলে আমাদের একটা ব্ল্যাঙ্ক পেজ এরপর চলে আসবে, যেখানে ক্লিক করা আছে তারপরে একটা ব্ল্যাঙ্ক পেজ চলে আসবে। আমি এখানে ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলাম, ব্ল্যাঙ্ক পেজ চলে আসবে।
এছাড়াও আমরা আরো কয়েকভাবে নিতে পারি, যেমন স্পেস প্রেস করে করে এই জায়গাটা, এই পেজে যতটুকু জায়গা ততটুকু শেষ হয়ে গেলে অটোমেটিক আমাদের আরেকটা নতুন পেজ চলে আসবে। ওকে, এছাড়াও আমরা ইন্টারপ্রেস করে করে যদি এই পেজের জায়গাটা শেষ করি তাহলে দেখতে পাচ্ছি আমাদের অটোমেটিক নতুন আরেকটা পেজ চলে আসে। আচ্ছা, এগুলোর মাঝে পার্থক্য কি আমরা যদি একটু দেখি, আমি কিছু একটা টেক্সট লিখলাম। ওকে, টেক্সটটা পেজের এই পেজের প্রথম লাইনে অবস্থিত, এই পেজের দ্বিতীয় পেজের প্রথম লাইনে অবস্থিত। আমরা চাচ্ছি এই যে আগের পেজটা ছিল এখানে আমার আরেকটা লাইন হবে। আমি ইন্টার দিয়ে বা এখান থেকে কিছু একটা লিখলাম, লিখে মনে হচ্ছে আরেকটা লাইন হবে, ইন্টার দিলাম, আরেকটা লাইন লিখছি, দেখতে পাচ্ছি ইন্টার দেওয়ার সঙ্গে এটা নিচে চলে আসছে। আমি আবারও আগের অবস্থায় যাচ্ছি, এখানে ছিল, আমি ইন্টার দিয়ে আবার একটা কিছু লিখতে যাচ্ছি। হ্যাঁ, তাহলে দেখতে পাচ্ছি নিচের এই টেক্সটটা আরেকটু নিচে চলে আসছে। এইভাবে আমি যখনই আগের পেজে কিছু অ্যাড করছি সেইটার প্রভাব আমার পরবর্তী পেজে চলে আসে। হ্যাঁ, এই পেজটা যদি পূর্ণাঙ্গ থাকতো তাহলে এইটা ভেঙে যাইতো, তাই না? তো এই যে আগের পেজে কোনো কিছু অ্যাড করার পর বা কোনো কারেকশন করার পর সেই প্রভাবটা পরবর্তী পেজে যে আসছে, এই প্রবলেমটা যাতে না হয় এর জন্য আমরা ব্যবহার করি পেজ ব্রেক। ঠিক আছে, নর্মালি ইন্টারফেস করে যদি পেজ নেই তাহলে এমন প্রবলেম হয়। সো আমরা এইটাকে ডিলিট করলাম অবাঞ্ছিত টেক্সট। এখন এখান থেকে আমার কাছে আমাদের শেখাটা নতুন পেজে আসবে। সো এখান থেকে আমরা ইনসার্টে যাব, ইনসার্ট থেকে পেজ ব্রেকে ক্লিক করব, কন্ট্রোল ইন্টারফেস হলো সেম কাজ করবে পেজ ব্রেক। অথবা আমরা লেআউটে যেতে পারি, লেআউট থেকে ব্রেক, ব্রেক থেকে পেজে ক্লিক করবো, তাহলে আমাদের একটা পেজ ব্রেক নিতে। ওকে, যাই হোক, এখান থেকে আমরা খুব সহজে পেজ ব্রেক নিতে পারছি। আচ্ছা, এবার যদি আমরা কোনো একটা কিছু লিখি আগের পেজে, মনে করি এখানে এসে আমি কিছু একটা লিখলাম, আবারও ইন্টারফেস করে নিচে আসছি, এবার কিন্তু যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এখানে আর প্রভাব পড়ছে না। ওকে, পরের পেজে কোনো প্রভাব পড়ছে না। এর আগের পেজে যতক্ষণ পেজের জায়গা থাকবে ততক্ষণ চাইলে আমরা লিখতে পারবো, কিন্তু কোনোভাবেই পরবর্তী পেজের কোনো প্রভাব পড়বে না। এটা হচ্ছে বড় বিষয়। ওকে, তাহলে আমরা খুব সহজে বুঝতে পারছি যে আমাদের এই পেজের যে প্রভাবগুলো হয়তো দেখতে পাচ্ছিলাম, একটু আগের পেজ থেকে পরের পেজে প্রভাব আসছে, এইটা সাধারণত আসবে না। এটা হচ্ছে আমাদের বড় একটা বিষয়, যার জন্য আমরা সবসময় চেষ্টা করবো পেজ ব্রেক ব্যবহার করার। আচ্ছা, এটাকে আমি ডিলিট করলাম। আবারও আমি চাচ্ছি এবার এই পেজে হয়তো কিছু একটা রাখবো, টেক্সটকে ডিলিট করলাম। দেন আমি চাচ্ছি এখানে আমার একটা টি শার্টের প্রাইস রাখবো, টি শার্টের প্রাইস রাখছি, যেটার প্রাইস এর আগে ছিল মনে করি 300 টাকা, আর এখন হয়তো ডিসকাউন্ট দেওয়া হয়েছে, একটু জুম করে নিই দেখার সুবিধার্থে। আচ্ছা, এখন মনে করি ডিসকাউন্ট দেওয়ার পর 250 টাকা হয়েছে। ওকে, এখন হয়েছে 250 টাকা, আর এর আগে ছিল 300 টাকা। তো এখন আমরা চাচ্ছি যে যেহেতু ডিসকাউন্ট দিয়েছে এই বিষয়টা আমরা কিভাবে বুঝতে পারবো। আমরা যদি ই কমার্স ওয়েবসাইট গুলো লক্ষ্য করি তাহলে দেখতে পাবো সেগুলোতে সাধারণত এই যেটা ওল্ড প্রাইস থাকে তার মাঝে দিয়ে কেটে দিয়ে দাগ থাকে। ওকে, যাতে করে ইউজাররা খুব সহজেই বুঝে যায় যে এটা আসলে ওল্ড প্রাইস, নিউ প্রাইস এটা। ওকে, তো এই ক্ষেত্রে আমরা কি করব, যেটা ওল্ড প্রাইস সেটাকে সিলেক্ট করার পর স্ট্রাইক থ্রো অ্যাপ্লাই করব। আন্ডারলাইনের পাশে দেখতে পাচ্ছি স্ট্রাইক থ্রো এবিসি, মাঝে কেটে দেওয়া একটা দাগ, এটাই যদি আমরা একটা ক্লিক করি দেখতে পাচ্ছি এর মাঝে দিয়ে কেটে দেওয়া দাগ চলে আসছে। ওকে, আচ্ছা, তো এভাবে আমরা খুব সহজেই স্ট্রাইক থ্রো অ্যাপ্লাই করতে পারি, বা প্রিভিয়াস প্রাইস ওল্ড প্রাইস বোঝার জন্য আমরা এটা ব্যবহার করতে পারি। এরপর আমি ইন্টারফেস থেকে নিচে আসলাম। এবার আমরা একটা সূত্র লিখতে যাচ্ছি, এ স্কোয়ার, আচ্ছা, A1 স্কোয়ার প্লাস B2 স্কোয়ার, বা আমরা সরাসরি মূল সূত্রটাই লিখি, A1 প্লাস B2 হোল স্কোয়ার ইকুয়াল A1 স্কোয়ার, হ্যাঁ, প্লাস 2A1 B2
প্লাস b2 স্কোয়ার, আমরা এইরকম কিছু চাচ্ছি। কিন্তু এখানে যখন লিখছি তখন দেখতে পাচ্ছি ওয়ানটা যাচ্ছে নিচে শো করছে, এটা কিন্তু হচ্ছে না। নর্মালি ওয়ানটা নিচে যাচ্ছে না, সেক্ষেত্রে কি করতে পারি, আমরা এটাকে ড্র্যাগ করে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা উপরে স্ট্রাইক থ্রোর পাশেই দেখতে পাবো সাবস্ক্রিপ্ট এবং সুপারস্ক্রিপ্ট দুইটা অপশন। আমরা যদি সাবস্ক্রিপ্টে ক্লিক করি তাহলে দেখতে পাবো ওয়ানটা নিচে চলে আসে। ওকে, জাস্ট সিলেক্ট করব, 2 কে সিলেক্ট করব, 2 যাচ্ছে নিচে থাকবে। তাহলে সিলেক্ট করার পর আমরা সাবস্ক্রিপ্টে যদি ক্লিক করি তাহলে দেখতে পাবো নিচের অংশে চলে আসে। এবার চাচ্ছি হোল স্কোয়ার, মানে 2 হবে স্কোয়ার উপরে যাবে। তাহলে 2 কে সিলেক্ট করে সুপারস্ক্রিপ্ট আইকনে যদি একটা ক্লিক করি দেখতে পাবো 2টা উপরের অংশে চলে আসে। তারপরে এখন স্কোয়ার মুডে, এখন দেখে বোঝা যাচ্ছে যে এটা আসলে a1 প্লাস b2 হোল স্কোয়ার। এবার a1 এটাকে নিচে রাখবো, সিলেক্ট করলাম, সাবস্ক্রিপ্টে ক্লিক করলাম, 2 স্কোয়ার মুডে যাবে, সিলেক্ট করলাম, সুপারস্ক্রিপ্টে ক্লিক করলাম। ওকে, মানে a1 স্কোয়ার 2a1, ওয়ানটা নিচে, 2 উপরে সুপারস্ক্রিপ্ট, এই 2 নিচে সাবস্ক্রিপ্ট, পরবর্তী 2 উপরের অংশে সুপারস্ক্রিপ্ট। ওকে, রেখে দিলাম। এরপর ইন্টারপ্রেস করলাম, করে যেহেতু আমার সুপারস্ক্রিপ্ট অন আছে, এখন আমি যত কিছু লিখবো সব ছোট ছোট হয়ে যাবে, মানে হচ্ছে উপরের অংশে শো করবে। বোঝার জন্য আমি এখানে এসে কিছু টাইপ করছি, দেখতে পাচ্ছি সব উপরের অংশে চলে যাচ্ছে। তো আমি চাচ্ছি ইন্টারপ্রেস করে লিখবো, এখন নর্মাল লিখবো, তাহলে এই সুপারস্ক্রিপ্ট আবারও ক্লিক করলে এটা চলে যাবে। এখন যা লিখবো এটা নর্মাল টেক্সট, বোঝার জন্য আমি হয়তো ডি লিখলাম, এখন বাকিগুলো চাচ্ছি উপরের অংশে শো করবে। সো সুপারস্ক্রিপ্ট অন করে রেখে এখন যদি আমি কিছু লিখি তাহলে দেখতে পাচ্ছি সেই টেক্সট গুলো উপরের অংশে শো করছে, নর্মাল টেক্সট। সো এটাকে ক্লিক করে ডিসিলেক্ট করলাম, দেন ইন্টারপ্রেস করে নিচে আসলাম, আবারও বি। এবার চাচ্ছি বাকি টেক্সট গুলো আমার নিচের অংশে শো করবে। সো আমি কি করব, সাবস্ক্রিপ্টে ক্লিক রাখা অবস্থায় বাকি টেক্সট গুলো লিখবো। ওকে, আবারও সাবস্ক্রিপ্টটা ডিসিলেক্ট করে দেবো, তাহলে দেখতে পাচ্ছি এখন আমার নর্মাল টেক্সট চলে আসবে। আমি এখন নর্মাল টেক্সট লিখতে পারবো। আচ্ছা, ঠিক আছে। এইভাবে আমরা কিছু হয়তো টেক্সট লিখলাম বা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি। একইভাবে আরো কিছু কমপ্লেক্স ফর্মুলার জন্য সাধারণত অ্যাডভান্স কিছু অপশন ব্যবহার করি, যেমন ইনসার্ট থেকে আমরা ইকুয়েশন পাবো, ইনসার্ট থেকে রাইট সাইডে ইকুয়েশন। এখানে আসলে আমরা ডিফল্ট ভাবে ইকুয়েশন গুলো পেয়ে যাবো। ওকে, যে ইকুয়েশন প্রয়োজন, যে স্টাইলে, সেই ইকুয়েশন গুলো আমরা সাধারণত এখানে পেয়ে যাবো। সো যে ইকুয়েশন লিখবো জাস্ট সিলেক্ট করবো, সিলেক্ট করার পর আমরা যেটা চেঞ্জ করবো, এখানে এক্সেল বা এখানে যদি ভ্যালু দিতে চাই আমি 3 দেবো, 3n দিলাম। দেন আমি এখানে চাচ্ছি হয়তো চেঞ্জ করবো 3n, সরি কেটে দিই 3x। এইভাবে আমরা জাস্ট ক্লিক করে চেঞ্জ করে নিতে পারি। ওকে, এটা হচ্ছে আমাদের সুবিধা। যাই হোক, আমরা এগুলো চেঞ্জ করে নিব, জাস্ট ক্লিক করে সিলেক্ট করার পর যেটা ভালো লাগবে না বা প্রয়োজন হবে না সেটা আমরা চেঞ্জ করতে পারবো। আচ্ছা, আমি জাস্ট রেখে দিলাম বোঝার সুবিধার্থে। এরপর আমি একটু নিচে আসি, এটাকে একটু নিচে রাখি। ওকে, আচ্ছা, আমরা জাস্ট কিছু রাখলাম। এবার আমরা কিছু লিস্ট তৈরি করবো, যার জন্য আমি চাচ্ছি নতুন একটা পেজে যাব।